বলছে যে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে সামাজিক, সেজন্য তালাকও বেড়েছে, এটা দেখা যাচ্ছে। এই সম্পর্কে আমার মতামত কি? হ্যাঁ, ভালো প্রশ্ন, সোশ্যোলজিক্যাল প্রশ্ন, একটা সমাজতাত্ত্বিক চেঞ্জ গুলোর অর্থ কি, এরকম একটা প্রশ্ন এটা। আমি মনে করি এই প্রশ্নের উত্তর দিতে গেলে পরে সবার আগে আমাদের যেখানে চোখ রাখতে হবে সেটা হলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটাকে বলি আমরা। এনজিও জিনিসটা, বাংলাদেশের এনজিও ফেনোমেনা বা এই সংগঠনের উত্থান ও বিকাশ এখন কি অবস্থা, এটার না স্টাডি করা থাকলে পরে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কেন? কারণ বাংলাদেশের সমাজে বিয়ের ব্যাপারটা, বিয়ে এবং তালাকের ব্যাপারটা কি হবে, এই ব্যাপারটা ডাইরেক্টলি সরাসরি ইন্টারভেন করছে, হস্তক্ষেপ করছে যে জিনিসটা সবচেয়ে বড় প্রভাবিত করছে যে জিনিসটা, সেটা হলো নারীবাদী ইস্যু বা নারী ইস্যু। আর নারী ইস্যুটাকে বাংলাদেশের সমাজে নিয়ে এসছে অ্যাগ্রেসিভলি, আগ্রাসীভাবে নিয়ে এসছে এই এনজিও ফেনোমেনা। একটু খালি খুব সংক্ষেপে বলে দিস, ডিটেলে বলতে পারলে ভালো হতো, তো এখন সময় নেই, ফলে সংক্ষেপে একটু বলে দিই আর কি। এটা যারা এনজিওতে কাজ করে তারাও জানে না। সেটা হলো এনজিও ফেনোমেনা গ্লোবালি এবং বাংলাদেশে তো বটেই। এনজিও ফেনোমেনাটা মেজর ভাগ আছে, 90 সালের আগে আর 90 সালের পরে, 1990 সালের আগে পরে কি ভাগ আছে, যেটা আজকের দিকে অনেক ইজি মনে হয় যে নারীবাদ করবো তো ভালো কথা, কিন্তু একটা স্ট্রং ফ্যাক্টস হলো, সবচেয়ে প্রভাবশালী একটা ফ্যাক্টস হলো এনজিওকে ওয়ার্ল্ড ব্যাংক অর্থ দিচ্ছে। এই ঘটনাটা শুরু হয়েছে 90 সালের পরে। আমি আবার বলছি, কথাটা বুঝতে সুবিধা হবে, এটা অনেকেই জানে কম বেশি। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সামাজিক উন্নয়নে বা চেঞ্জে যে অর্থ বিনিয়োগ করে, যেমন দুটো জায়গায় সে মারাত্মক অর্থ বিনিয়োগ করে। ব্রডলি বললে, ওদের ভাষায় বললে ওরা বলে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত উন্নয়ন। সো অবকাঠামোর একটা আছে যে রাস্তাঘাট, ব্রিজ, রেলওয়ে, এইসবগুলা ইনফ্রাস্ট্রাকচার, এগুলো হলো বস্তুগত ইনফ্রাস্ট্রাকচার। আরেকটা ধরনের ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোর ব্যাপারে তারা ইনভেস্ট করে। কোথায় কী সেটা? এটা হলো মানুষের হেলথ আর এডুকেশন। আসলে উল্টো করে বলতে চাইলে আপনি ব্রডলি দেখেন, যে কোনো সমাজের ইকোনমিক অ্যাক্টিভিটিটা যদি তৈরি করতে চান, চালাতে চান ভালোভাবে, তাহলে এই দুটো জিনিস লাগে। আপনি যদি এডুকেটেড মাস জনগণ যদি না থাকে, এখন এডুকেশনের খরচটা দিবে কে? আমাদের মতন গরিব দেশের তার ট্যাক্সই আয় হয় খুব কম, ফলে যেহেতু ট্যাক্স কম হয় রাষ্ট্রের, ফলে রাষ্ট্র খরচ করতে পারে না এডুকেশনে। এডুকেটেড লোক যদি না হয় তাহলে লেবারের কোয়ালিটি খারাপ কোয়ালিটি হবে, লেবারের খারাপ কোয়ালিটি মানে ইকোনমি খারাপ হবে। আশা করি রিলেশনটা বুঝতে পারছেন। সেম একইভাবে মিনিমাম হেলথ যেটাকে বলে, মিনিমাম হেলথ সার্ভিস যদি না থাকে, সরকারের অর্থ ব্যয় করার সামর্থ্য যদি না থাকে, সেম কোনো কারখানায় চাইবে না যে প্রতি সপ্তাহে 3 দিন করে তার লেবার অনুপস্থিত থাকে। কী জন্য? নিজেই অসুস্থ। মিনিমাম হয়তো একটা প্যারাসিটামল খেলে চলে, ওইটুক যে প্যারাসিটামল কিনবে তার পয়সা নেই, সেটা যে সরকার থেকে বিনা পয়সায় দেবে সরকারের সে মুরদ নেই। প্লাস কী ওষুধ তাকে রাখতে হবে তারও কোনো খাওয়ার ইয়ে নেই, তার কোনো মুরদ নাই, তার কোনো প্ল্যান নাই, তার দেশে পাওয়া যায় না। অনেকে জানেন না হয়তো যে আমাদের এখানে যে উপজেলা সিস্টেমটা চালু হয় এরশাদের আমলে, ওখানে প্রত্যেকটা উপজেলা হসপিটালে 7টা মেডিসিন থাকতেই হবে। এটা বহু গবেষণা করে ঠিক করা হয়েছে, এসেনশিয়াল ড্রাগস বলে যেটাকে। এই 7টা মেডিসিন গভর্নমেন্টের দিক থেকে অ্যাভেলেবল করা হয়েছে। সো ওয়ার্ল্ড ব্যাংকের একটা বড় ফান্ড ওখানেও যায়। তাহলে সার কথায় বলি এবার, ইনফ্রাস্ট্রাকচার বলে ওয়ার্ল্ড ব্যাংক যে টাকাটা দেয় তার মধ্যে এই একটা আছে হেলথ, একটা আছে এডুকেশন। এই ফান্ডটা এর বাইরে আরও কিছু, আচ্ছা বাইরেটা পরে বলছে, অন্য একটা কথা শুনে এবার। ওয়ার্ল্ড ব্যাংক 90 সালের আগে এই টাকাগুলো কেবলমাত্র সরকারকেই দিত। 90 সালের পরে এটা বদলে যায়। কেন? কি তাদের যুক্তি ছিল? তাদের যুক্তি ছিল যে সরকারের যে হাল, সরকারের মানে তার যে আমলাদের যে হাল, প্রশাসনের যে হাল, এটা চলে না। বাজেটে দেখা গেছে তাকে 100 টাকা দেওয়া হয়েছে ধরা যাক। এমনও হয়েছে বহু মন্ত্রণালয়
30 টাকা খরচ করতে পারে নাই। একটা বাৎসরিক বাজেট তৈরি করে দেওয়া হয়েছিল তাকে, তার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকেও টাকা ঢাল ছিল। তার বরাদ্দ যদি 100 টাকা, দেখা গেছে 30 টাকা সে খরচ করতে পারে নাই। কেন? ইনএফিসিয়েন্সি, তার কাজই হয় নাই, টাকা খরচ যোগ্যতা নাই। এমন ধরেন মন্ত্রণালয় আমাদের এখানে খুবই কমন এটা। সো এই অবস্থা থেকে ক্ষুব্ধ হয়ে ওয়ার্ল্ড ব্যাংক বললো যে তোমরা যেহেতু বাস্তবায়ন করতে পারতেছ না, তোমার গভর্নমেন্ট যে কাঠামো, সরকারের যে আমলাতন্ত্র, তারা যে অদক্ষতা যে লেভেল, সেই জন্য আমি করব কি, প্রাইভেট এই এনজিওদেরকে দিব পয়সা। ওখান থেকেই আসছিল ব্রাক যে এডুকেশনে ঢুকছে, তার পিছনে বড় কারণ ছিল এটা। সবচেয়ে বড় এনজিও হলো ব্রাক। সো যারা এডুকেশনের মধ্যে ঢুকে আসলে, সো এরকম হেলথের মধ্যেও হয়েছে অনেক কিছু, আমি ডিটেলে যাচ্ছি না আপাতত। সো এই যে তার ডেভেলপমেন্টের বাজেট, ওয়ার্ল্ড ব্যাংক তার ডেভেলপমেন্ট বাজেট এনজিওর মাধ্যমে ব্যয় করবে, এই জিনিসটা শুরু হয়েছে আসলে 90 সালের পরে। সেখান থেকে আসলো তার নারীবাদীর মধ্যে খরচ করার টাকা, ওই যে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থে এখানে ঢুকছিল। এই জন্য না, এটা আপনি বুঝতে পারবেন যারা 90 সালের আগে সচেতন, ধরেন তার বয়স হয়ে গেছে 18 বছর, 90 সালের আগে তার বয়স যদি 18 বছর হয়ে থাকে, তাহলে উনি খেয়াল করতে পারবেন প্রতি বছর 8ই মার্চের মিছিলটা কেন ঢাকা শহরে একটা বিখ্যাত মিছিল ছিল। একটা মহড়া, মেয়েরা কত আগেছে, কি দিয়ে বুঝবেন? মেয়েরা মোটরসাইকেল নিয়ে মিছিল করতেছে, 8ই মার্চের মিছিলের আগে আগে মেয়েদের মোটরসাইকেল মিছিল করতেছে, বিপ্লবী জোশ। এটা বাংলাদেশের হিস্ট্রিতে মেয়েদেরকে এরকমভাবে সামনে, মেয়েদের এরকম আগেই চলে আসা, এটাই প্রথম ছিল। ভালো মন্দ অন্যান্য জন্য নানান কথা বলেছে, শুনতে আজকে অনেকের অবাক লাগতে পারে, অদ্ভুত তো, 90 সালে এটা পারছিলাম আমরা, অনেকে আমরা খুব ভালো, অনেক আগাইছি আমরা, অনেক প্রগতিশীল হয়েছিলাম, কিন্তু অন্য ফ্যাক্টস দিয়ে। এখন ফ্যাক্টসটা হলো মানুষের স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে। সবচেয়ে খারাপ দিকটা হলো আমাদের এদিকের সমাজ, আমাদের কেন সব সমাজই, সারা দুনিয়াতেই সমাজ মানে পুরুষ ডমিনেটেড সমাজ, এই ব্যাপারে কোনো ব্যতিক্রম নেই। আর কিছু কম বেশি হয়তো এদিক ওদিক থাকতে পারে, কিন্তু ওভারঅল এটা পুরুষ ডমিনেটেড সমাজ হবেই। আর পুরুষ ডমিনেটেড সমাজে যত ধরনের ভাইস, যত ধরনের খারাপ দিকের হতে পারে, তার সবটাই আছে, বাংলাদেশেও আছে। এটাতে খারাপ দিক, এটাকে ঢাকা দেওয়া, আড়াল করার কিছু নাই আসলে। আবার একই সঙ্গে এই খারাপ দিকটাকে ভাঙবো কী করে, ভেঙে কোথায় নিতেছে, এই সম্পর্কে অস্পষ্টতা, এইটা সবচেয়ে ক্ষতি করেছে বাংলাদেশ বলে আমি মনে করি। সো এই যে যখনই নারীবাদটা আসলো, 8ই মার্চের মিছিল করা শুরু করলো, তারা তো মনে করলো এইবার পাইছি, সমাজ ভেঙে চুরে একেবারে পুরুষ শাসিত সমাজকে একদম ভেঙে চুরে তৎসৎ করে ফেলবো, বিপ্লব হয়ে যাবো। ফ্যাক্টস হচ্ছে আপনি যে 2000 সালের পরের শুধু ঢাকা শহরে কি পরিমাণ ডিভোর্স বাড়ছে, ওই ফিগারটা যদি দেখেন আপনি হতাশ হয়ে যাবেন। 67% পর্যন্ত ডিভোর্স হচ্ছে। কেন এটা হয়েছে? আমার ব্যাখ্যাটা হলো, আমি যেটা দেখি এটাকে যেভাবে, যে ঠিক আছে পুরুষ ডমিনেটেড সমাজ, পুরুষরা ডমিনেটিং করে, সমস্ত ফ্যামিলির কাজকর্ম মেয়েটার উপর চাপাই দেয়, স্ত্রীর উপর চাপাই দেয়, স্বামী এটার কোনো দায়িত্ব নিতে চায় না, করতে চায় না, সব অভিযোগ সত্য। কিন্তু এটাকে বদলে কোথায় নিয়ে যাবেন, এবং ভায়াবল বদল হতে হবে। কিন্তু আপনি আকাশ কুসুম চাইলে যেটা বাস্তবায়নের যোগ্য না আসলে, বা এখন বাস্তবায়নের যোগ্য না, আপনি সেরকম একটা কিছু গো ধরে বসছেন আর কি, এরকম কি না সেদিকে খেয়াল রাখতে হবে। আমি মনে করি এইসব দিক থেকে কেই না, পুরুষরা তো দোষী বটেই, মেয়েরাও যে খুব বুদ্ধিমানের মতো কিছু এটা বলতে পারছে, করতে পারছে, আমার মনে হয় না। পরে যখন 2000 সালের আশপাশ থেকে যখন এই জিনিসটা প্রকট হয়ে উঠতে থাকে, দেন তাদের হুঁশ আসলো যে আসলে একটা প্রবলেম হলো যে স্বামী ওভাররুল করে, ডমিনেট করে, তার মানে কি এই সেপারেট হয়ে থাকাটা বেটার আমার জন্য, এই প্রশ্নটা উঠছে আসলে। নাকি আপনার আর একটা প্রবলেমের ভিতরে গিয়ে পড়ছি, একটা প্রবলেম থেকে বেরোতে চেয়ে এমনভাবে আনপ্ল্যান হাত পা ছোড়াছুড়ি করছি যে আমি এখন উল্টা প্রবলেম, আমি সিঙ্গেল হয়ে গেছি। সিঙ্গেল হয়ে থাকাটা এত বাহাদুরির কিছু না আসলে, বিশেষ করে আমার মতন সমাজে তো আরোই না, কোন সমাজই ভালো না এটা। ফলে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে, এই জায়গায় ফিরে গেছে আবার জিনিসটা। সো ব্রডলি বললে
সো প্রথম কথা আগেই বলে দিচ্ছি যে পুরুষতান্ত্রিকতার প্রবলেম আছেই, একটা বড় প্রবলেম, বিশাল প্রবলেম। কিন্তু কোনো জ্ঞান বুদ্ধি না ব্যবহার করে কোনটা কতটুকু করবেন, সেটা করলে আপনার জন্য ভালো হবে কিনা, এটা করা বাস্তবায়নযোগ্য কিনা, এইসব দিকে খেয়াল না রেখে আপনি বেধড়ক নারীবাদী করতে যাবেন, সো সংসার টিকবে না, আপনি বিয়ে টিকবে না, সেই সমস্যায় পড়ে যাবেন আসলে। সো একটা রিয়েলিস্টিক পজিশন আপনাকে নিতে হবে। যেমন আপনাদেরকে একটা মজার কথা বলি, আর বাংলাদেশের নাটক কতজন কীভাবে দেখেন আমি জানি না। আমি এককালে আবার এসে শুরু করছি বাংলাদেশের নাটক দেখে। আপনারা জানেন আমি প্রায় 13 বছর দেশে ছিলাম না। তো ফিরে এসে আমি যখন হঠাৎ করে আবার মাঝে মাঝে নাটক দেখে ফেলি, তো দেখলাম এখানে সেই মেয়েটা সবচেয়ে বেশি পপুলার, সেই নায়িকাটা যে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ, কিছুটা যোগ উঠে কিছু মানতে চায় না, কিছু হলে দু কথা শোনায় দেয় ঝাড়ের চোটে। এই নায়িকাটা পপুলার, আমি কারোর নাম বলতেছি না। আমি মনে করি এটা নেতিবাচক ধারণা। হ্যাঁ, ডেফিনেটলি পুরুষের চাপে মেয়েরা চাপের মধ্যে পড়ে আছে, এই ডোমিনেন্সের চাপ তাদের জন্য কঠিন। আসলে ডাজ ইট মিন যে মেয়েটা ঝগড়ে উঠে, যে মেয়েটা এটা নিয়ে রিভলভ করতে পারে, সেই আমাদের হিরোইন মেয়েদের চোখে? আমার কাছে মনে হয় না এটা সোজা সরল চিন্তা করা হয়েছে। আসলে আমার চোখে খালি ভাসে একটাই জিনিস, যেটা নারীবাদীদের চোখে ভাসে না। আসলে আমার চোখে ভাসে একটা বয়স্ক নানি, দাদি, যে ভীষণ বুদ্ধিমান। দেখা যায় পুরুষ ডেফিনেটলি ডমিনেটিং, কিন্তু মজার কথা হলো ফ্যামিলিটা ম্যানেজ করার ক্ষেত্রে দেখবেন যে সেই দাদিটাই পপুলার, যেই দাদিটা ম্যানেজমেন্ট জানে যোগ্যতরভাবে। এবং দেখা যাচ্ছে ওর স্বামী আয় করে এনে পুরো টাকাটা তার স্ত্রীকে দিয়ে দিচ্ছে। কেন? টাকা রাখা যেমন একটা দেখানো আপনি বিশাল কর্তৃত্ববাদ, কিন্তু একই সঙ্গে একটা প্রবলেম, ঠিক মতন ম্যানেজ করতে না পারলে এর দায় হ্যাপা তো আপনাকে সামলাতে হবে। এর থেকে বেটার আপনার স্ত্রী যদি আপনার চেয়ে বেটার এটা হ্যান্ডেল করতে পারে এবং বুদ্ধিমান সে, আপনি তো তাই চাইবেন। সো আমার কাছে মনে আমি স্বপ্নে দেখি, খালি এরকম একটা ইমাজিনেশন দেখি আমি, একটা বয়স্ক দাদি যে খুবই বুদ্ধিমান, সে পুরো উল্টাটা। একদিকে যেমন পুরুষরা পুরুষতান্ত্রিক আচরণ করে, একই সঙ্গে পুরুষ যখন দেখে যে তার স্ত্রী থাকছে বেটার ম্যানেজমেন্টে, সে পুরো তার উপর ছেড়ে দেয় সব কিছু। এবং এটা দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে পারে মেয়েরা চাইলে পরে। কিন্তু প্রোভাইডার খুবই বুদ্ধিমান হতে হবে, কিন্তু আপনাকে যা কাজ করবেন না আপনি খুব বুদ্ধিশুদ্ধি করে প্ল্যান করে কাজটা করবেন। ওকে দমন করতে হবে না, এই ঝগড়া আজীবন করতে থাকে, এটা কোনো ফসল আসবে না, আপনার পক্ষে যাবে না এটা। এই জন্য আমি এই বয়স্ক দাদির একটা ছবি আমার চোখের সামনে সবসময় ভাসে। আমি বহু দাদি নানিদের দেখেছি যারা প্রচণ্ড পাওয়ারফুল, হোল ফ্যামিলির ভিতরে পাওয়ারফুল। কেন? ওনার সেই ম্যানেজমেন্ট গুণের কারণে। হোল ফ্যামিলিটা তাকে সেন্টার্ড, উনি যেটা বলতেছেন সবাই সেটা শুনে নিচ্ছে। কেন? উনি ম্যানেজমেন্ট জানেন ভালো। সো আমার ধারণাটা এরকমটা। ডেফিনেটলি ফ্যামিলি ভেঙে যাওয়ার পিছনে আমাদের এই নারীবাদের একটা বিরাট ভূমিকা আছে। নেগেটিভ পজিটিভ দুটোই বলতে পারি আমরা, বাট নেগেটিভ দিকটা অনেক বেশি প্রকট আর কি। এসব সম্পর্কে আমাদের আরও অনেক ম্যাচিওর্ড হয়ে পরিপক্ক হয়ে আচরণ করা উচিত। এই থ্যাংক ইউ।